তো ফাইনালি আমরা তো লাইভে চলে আসলাম আমাদের আজকের সেশন, যার টাইটেলটা হচ্ছে মাস্টারিং গভর্নমেন্ট পাওয়ার সেক্টর জব এক্সামস। অর্থাৎ পাওয়ার সেক্টরে যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে আমাদের বাংলাদেশে, কম্পিটিটিভ এক্সাম। তো সেখানে এই এক্সামগুলোকে আমরা কিভাবে ডিফেন্ড করব, আমরা প্রথমে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা প্রিপারেশন গাইডলাইন্স, যে কোথায় থেকে কি কি পড়তে হবে বা কি কি আসে, কারা পরীক্ষা নিয়ে থাকে, প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, কি কি সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে, ভাইবার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, কয়টা পার্টে ভাগ করা থাকে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তো গেট প্রিপেয়ার ইউর সেলফ ফর ফিউচার পাওয়ার সেক্টর জব। তো আমরা যদি পাওয়ার সেক্টর জব নিয়ে আলোচনা করি তাহলে আমাদেরকে বাংলাদেশের পাওয়ার সেক্টরটাই আগে একটু দেখে নিতে হবে, যে বাংলাদেশের পাওয়ার সেক্টরটা কেমন। আমরা যদি পাওয়ার সেক্টর দেখি বাংলাদেশে, আহ, এ যেখানে এখানে পয়েন্টটা দেখানো হচ্ছে স্ক্রিনে, এই পয়েন্টটা হচ্ছে জেনারেশন স্টেজ। অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো পাওয়ার জেনারেটিং স্টেশন আছে। সেই জেনারেটিং স্টেশনগুলো থেকে পাওয়ার ট্রান্সমিট করে দূরবর্তী স্থানে নিয়ে আসা হয়। তাহলে জেনারেশন স্টেশনে আমাদের কিছু জব আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের, পাওয়ার ট্রান্সমিশনে কিছু জব আছে, এবং সেই ট্রান্সমিশনের পরে আমাদের বাসাবাড়িতে সরাসরি যে ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশন গুলো আছে, বাংলাদেশে মেইনলি 6টা ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশন কাজ করে, সেখানে আমাদের জব সেক্টর গুলো আছে। এক্ষেত্রে সরকারি বেসরকারি দুই ধরনের প্রতিষ্ঠানই অপারেট করে থাকে। তো আমরা আস্তে আস্তে সেগুলো দেখব। আমরা যদি বাংলাদেশের পাওয়ার সেক্টরটা দেখি, বাংলাদেশের পাওয়ার সেক্টরটা অ্যাকচুয়ালি কেমন। বাংলাদেশের পাওয়ার সেক্টরে প্রধান পাওয়ার হ্যান্ডেল করে পাওয়ার ডিভিশন, যারা মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, এই মিনিস্ট্রির অন্তর্ভুক্ত। এবং পাশাপাশি আরেকটা অর্গানাইজেশন আছে বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তারা হচ্ছে আগে বিদ্যুতের দাম বা এ জাতীয় কিছু গভর্নিং সিদ্ধান্ত তারা নিত। তবে লাস্ট সংসদে হচ্ছে সেই পাওয়ারটা নিয়ে নেওয়া হয় বিইআরসির কাছ থেকে। এখন আবার দেখলাম গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করেছে, বিইআরসি আবার বিদ্যুতের দাম নির্ধারণ সহ আরো বিভিন্ন কাজগুলো তারা করতে পারবে। তো এই বিইআরসি তেও আমাদের কিছু জব সেক্টর আছে, আমাদের পোস্ট আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের, এবং খুবই লুক্রেটিভ জব। একইভাবে পাওয়ার ডিভিশনের আন্ডারে আছে পাওয়ার সেল। পাওয়ার সেলেও আমাদের কিছু জব আছে। তারপরে আমরা একটু আগে যে ব্লক ডায়াগ্রামটা দেখলাম সেখানে একটা ছিল জেনারেটিং স্টেজ। তো বিদ্যুৎ যারা উৎপাদন করে বাংলাদেশে, বিদ্যুৎ উৎপাদন করে পিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এপিএসসিএল, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, এনডব্লিউজেড পিজিসিএল, ইজিসিবি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি, আরপিসিএল, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, আরপিপি, আরপিপিপি, ইম্পোর্ট করি আমরা পাওয়ার, এসআইপিপি। এগুলো হচ্ছে আমাদের পাওয়ার জেনারেশনের বিভিন্ন প্রতিষ্ঠান। তো এখানের মধ্যে এই সকল পাওয়ার জেনারেশন যে যত পাওয়ার উৎপাদন করুক না কেন, সকল পাওয়ার পিডিবি কে বিক্রি করতে বাধ্য সবাই। বাংলাদেশে যত বিদ্যুৎ উৎপাদন হয় সকল বিদ্যুতের একমাত্র ক্রেতা হচ্ছে পিডিবি। সেটা পিডিবি জেনারেট করুক বা অন্য কেউ করুক, তাদেরকে পিডিবির কাছে বিক্রি করতে হবে, এভাবে রুল করা আছে আর কি। তাহলে সকল বিদ্যুৎ পিডিবি প্রথমে কিনে নেয়। তারপরে সেই বিদ্যুৎটা ট্রান্সমিশন করে পিজিসিবি, যেটার এখন নাম হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ, পিজিবি। ঠিক আছে, পূর্বে নাম ছিল পিজিসিবি। তাদের কাছে ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারটা আছে, এটা তারা পরিচালনা করে। এর মাধ্যমে কোন প্লান্ট কখন চালু হবে, কখন বন্ধ হবে, এখন লোড কেমন, তারপর এই ডিসিশন গুলো তারা নিয়ে থাকে। এবং বাংলাদেশে পাওয়ার ট্রান্সমিশন একমাত্র একটা কোম্পানি করে থাকে, পাওয়ার গ্রিড বাংলাদেশ। তো এক এক দেশে এক এক রকম, বিভিন্ন দেশে এখানে অনেকগুলো কোম্পানি আছে, অনেক প্লেয়ার আছে, অনেক কম্পিটিশন আছে, কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠানই এখন পর্যন্ত করছে। তারপরে আমরা আসলাম ডিস্ট্রিবিউশন। এই যে পাওয়ার ট্রান্সমিট হয়ে দূর দূরান্তে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন হলো, সেই উৎপাদিত বিদ্যুৎ এখন লোড সেন্টারে নিয়ে আসবে ট্রান্সমিশন করে। তারপরে সেই বিদ্যুৎটা ডিস্ট্রিবিউট হবে। এই যে বিদ্যুৎটা ডিস্ট্রিবিউট হবে,
এটা কারা ডিস্ট্রিবিউট করবে, আমাদের বাসা পর্যন্ত কারা পৌঁছে দিবে? যেমন আমরা যারা ঢাকায় থাকি, ডেস্কো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ডিপিডিসি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওজোপাডিকো, নেসকো, বিআরইবি, পিডিবি, পিবিএস, এই সকল প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি পাওয়ার ডিস্ট্রিবিউশন করে থাকে। আচ্ছা, তো আমরা যদি বাংলাদেশের পাওয়ার সিস্টেমটা দেখি, এটা 2022 সালের লাস্ট আপডেট আর কি। আরো আপডেট তোমরা দেখতে পারো, তোমরা যদি জাস্ট পাওয়ার সেলের ওয়েবসাইটে চলে যাও এই তথ্যগুলো একসাথে দেখতে পাবে। পাওয়ার সেলে এক নজরে বাংলাদেশের বিদ্যুৎ খাত, এই লিঙ্কটাতে ক্লিক করলে কারেন্ট যে ক্যাপাসিটি আজকের দিনের আপডেট চলে আসবে, একদম প্রতিদিন এই সাইটটা আপডেট হয়। তো বাংলাদেশের পাওয়ার সিস্টেমের গ্রিড ক্যাপাসিটি, জেনারেশন ক্যাপাসিটি আমরা যদি এগুলো দেখি, এগুলো দ্বারা আসলে কি নির্ধারণ করে? যেমন আমরা বলছি আমরা মধ্যম আয়ের দেশে যাব, তারপর হাই ইনকাম কান্ট্রিতে আমরা এন্ট্রি করব, সেখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে পার ক্যাপিটা ইলেকট্রিসিটি জেনারেশন কত এবং কনজাম্পশন কত। তো এই যে একটা দেশের মানুষ কতটা অর্থনৈতিকভাবে সচ্ছল, সেটা কিন্তু তাদের বিদ্যুৎ ব্যবহারটাও ডিফাইন করে। তো এই জন্য এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এজন্যই প্রিভিয়াস গভর্নমেন্ট গুলো তারা একটা প্ল্যান করেছিল যে আমরা 10 বছর পরে আমাদের পাওয়ার সেক্টর কোথায় যাবে, 15 বছর পরে কোথায় যাবে। আচ্ছা, তো এই দ্বারা আমরা কি বুঝতে পারি? যে আমাদের বিদ্যুতের চাহিদা বাড়বে, বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে। তো এর সাথে আরো সুবিধা কি, আমাদের জন্য ভালো বিষয় যে আমাদের চাকরির ক্ষেত্রেও বাড়বে। তো আমরা যদি পাওয়ার সিস্টেমটা বাংলাদেশের দেখি 2009 থেকে 20 পর্যন্ত, তো আমাদের জন্য খুবই এটা ইন্টারেস্টিং এবং আনন্দদায়ক। দেখা যাচ্ছে বছর বছর কিভাবে আমাদের ইনস্টলড ক্যাপাসিটি, অর্থাৎ নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে এবং আমাদের ক্যাপাসিটি এবং ম্যাক্সিমাম জেনারেশন বৃদ্ধি পাচ্ছে। এই কার্ভ যত উপরের দিকে যাবে আমাদের জন্যই তত লাভ। আমাদের জব সেক্টর তত ইমপ্রুভ হবে, তত পাওয়ার স্টেশন হবে, তত বেশি বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করার প্রয়োজন হবে, তত ট্রান্সমিশন করার প্রয়োজন হবে। ঠিক আছে? তো তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা গ্রোয়িং সেক্টর, এবং বলা যায় বর্তমানে বাংলাদেশে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের স্বর্ণযুগ চলছে। তো আমরা যদি 1972-তে, জাস্ট আমাদের যুদ্ধের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ট্রান্সমিশন সিস্টেমটা দেখি বাংলাদেশের, এখানে যে আমরা রেড লাইনটা দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে, এই এতটুকুই ছিল জাস্ট ট্রান্সমিশন, খুবই ন্যারো, তাই না? এবং বাংলাদেশের অনেক জায়গায় ট্রান্সমিশন লাইনই ছিল না। তা আমরা যদি 2003-এ দেখি, মোটামুটি একটা রোবাস্ট সিস্টেম আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং দুইটা সার্কেল তখন তৈরি হয়, ঢাকা রিং, চিটাগং রিং। এই দুইটা রিং এর মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট করা হতো। এটা কিন্তু 2003 সালে। তারপর আমরা যদি 2021 সালে দেখি, এখন বাংলাদেশের মোটামুটি সব জায়গাতেই ট্রান্সমিশন বেল্ট তৈরি হয়ে গেছে এবং খুবই ম্যাসিভ। তার মানে এই এই যে বিশাল নেটওয়ার্ক তৈরি হলো, এই নেটওয়ার্ক তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এস্টাবলিশ করেছে এবং তারাই রান করবে, তারাই মেনটেন করবে। অর্থাৎ এখানেও আমাদের জবের একটা ভালো সুযোগ আছে, এবং ইন ফিউচার এটা আরো এক্সপান্ড করবে এবং এটা আরো ঘন হবে। দূর দূরান্ত দূরবর্তী সকল অঞ্চলে আমাদের ট্রান্সমিশন চলে যাবে। আচ্ছা, তো আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি গাইডলাইন এগুলো দেখবো এখন আর কিছুক্ষণ পরেই। তার আগে আমরা একটু আমাদের রিসেন্ট তো আমাদের নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, তার আগে আমাদের ভিশন মিশন এগুলো সেট করা ছিল। আহ, আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের ভিশন, যেটা এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই, হয়তো নতুন গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে, তাদের প্ল্যান ছিল 2031 সালে হচ্ছে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাব। তো আমরা তো চাই আরো দ্রুত সেই মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার জন্য, আর 41 নাগাদ আমরা ডেভেলপ কান্ট্রিতে যাব। তো এই যে আমি বললাম, এর সাথে আমাদের পার ক্যাপিটা ইলেকট্রিসিটি জেনারেশন এবং কনজাম্পশনের একটা সম্পর্ক আছে, যে কত বিদ্যুৎ আমরা জেনারেট করলে আর প্রতিজন কতটুকু বিদ্যুৎ খরচ করলে আমরা মিডল ইনকাম কান্ট্রি হিসাবে নিজেদেরকে ডিক্লেয়ার করতে পারবো। তো পাওয়ার ডিভিশনের যে মিশন ছিল 2021 সালের মধ্যে, আমরা বাংলাদেশ 100% ইলেকট্রিফাইড হবে, 100% বিদ্যুতায়িত হবে। সেটা কিন্তু হয়ে গেছে, এখন সবার কাছেই বিদ্যুৎ সুবিধা আছে। তো বিদ্যুৎ সুবিধা থাকা মানে এই না যে সবার কাছে বাসায় 24 ঘন্টায় বিদ্যুৎ আছে, তার মানে বিদ্যুতের লাইনটা পৌঁছেছে সকল জায়গায়।
তো এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই যে লাইনগুলা আমরা আমাদের গ্রাহক পর্যায়ে দিলাম তাদেরকে লোডশেডিং মুক্ত একটা সুবিধা দেওয়ার জন্য। তো এই লোডশেডিং মুক্ত যখন আমরা সুবিধা দেওয়ার চিন্তা করব, তখনই আমাদের জেনারেশন বৃদ্ধি করতে হবে, সে পরিমাণ ট্রান্সমিশন বৃদ্ধি করতে হবে, ডিস্ট্রিবিউশন বৃদ্ধি করতে হবে। এই কাজগুলা কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররাই করব, এবং আমাদের জব সেক্টর আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে। তো বাংলাদেশের লাস্ট যে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানটা করা হয় সেটা 2016 সালে, এই প্ল্যানটা করে পিডিবি। তো এই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান লং টার্ম প্ল্যানিং হচ্ছে 2030 সাল পর্যন্ত, এবং এটার স্টাডি কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারি 2011 সালে। তো এইখানেই হচ্ছে আমাদের ভিশন 2041টা সেট করা ছিল। এই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা যেভাবে প্ল্যান করেছে, 2021 সাল নাগাদ আমাদের বাংলাদেশের জেনারেশন ক্যাপাসিটি হবে 24,000 মেগাওয়াট। তো সেটা অলরেডি মোটামুটি 2021 সাল তো শেষ, এখন আরো কিছু ক্রস করে গেছে, এখন মেবি 30 বা 31। তো জেনারেশন ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট এগুলো পাওয়ার সেলের ওয়েবসাইটে গেলে আমরা আপডেটেড তথ্যগুলো দেখতে পাবো। তবে এই ডাটা কিন্তু আর আপডেট হবে না, এটা তো স্টাডির টার্গেট ফিক্স করা, এটা ফিক্সড। ঠিক একইভাবে আমাদের 2030-তে জেনারেশন ক্যাপাসিটি হবে 40,000 মেগাওয়াট। হিউজ জাম্প, তাই না? 21 থেকে 30, তার মানে 30 সাল নাগাদ আমাদেরকে 40,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করতে হবে যদি আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যেতে চাই। তাহলে এটা সব সরকারের একটা টপ মোস্ট প্রায়োরিটি সেক্টর। তারপর 2041 সাল নাগাদ আমরা যদি হাই ইনকাম কান্ট্রিতে যেতে চাই, আমাদের জেনারেশন ক্যাপাসিটি বা ইনস্টলড ক্যাপাসিটি হতে হবে 60,000 মেগাওয়াট। এটা মাস্টার প্ল্যান অনুযায়ী। এরপরে আমরা যদি দেখি এছাড়াও আমাদের বিদ্যুৎ আর কোথায় কোথা থেকে আসে, ক্রস বর্ডার বা বর্ডারের ওপার থেকেও আমাদের বিদ্যুৎ আমদানি করা হয়। আমরা জানি ভারতের আদানি গ্রুপ থেকে গড্ডা পাওয়ার প্ল্যান্ট, ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসে। এদিকে ত্রিপুরা থেকে কুমিল্লা দিয়ে বিদ্যুৎ আসে 160 মেগাওয়াট। তো ক্রস বর্ডার এন্ড রিজিওনাল ট্রেড পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2041-এ আমাদের 9,000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হবে, যেটা হচ্ছে প্রায় আমাদের টোটাল ক্যাপাসিটি 15%। তো হিউজ একটা বিদ্যুৎ আমরা বাহির থেকে তখন আমদানি করব। তো এই বিদ্যুৎটাও হ্যান্ডেল করতে হবে আমাদের ইন্টারনাল কোম্পানিগুলো এবং অর্গানাইজেশনের মাধ্যমে। তো আমাদের ক্রস বর্ডার নেটওয়ার্ক গুলো অ্যাকচুয়ালি কোথায় আছে? এই যে আদানির সাথে আমাদের নেটওয়ার্ক হচ্ছে এদিকে 1,600 মেগাওয়াটের। তারপর এইচবিডিসি লিঙ্ক যেটা আছে ভেড়ামারা বহরমপুর কানেকশন, সেখানে আছে 1,000 মেগাওয়াট। এবং রেডিয়াল এদিকে যেটা বললাম 160 থেকে 180 মেগাওয়াট এক্সিস্টিং এবং অনগোয়িং লিঙ্ক আমাদের এস্টাবলিশ করা। তো 2041 সালে আমাদের এখানে বলা হচ্ছে পার ক্যাপিটা জেনারেশন হতে হবে 1,500 ইউনিট, অর্থাৎ আমরা প্রতিজন 1,500 ইউনিট করে বিদ্যুৎ কনজাম করব। এখন যদি তুমি লেটেস্ট আপডেট দেখো, দেখবা 602 কি 608 কিলোওয়াট আওয়ার আমরা পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজিউম করি। তাহলে 6 দুগুণে 12, প্রায় দ্বিগুণের চেয়ে প্রায় আড়াই গুণ পরিমাণ আমাদের পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজিউম করতে হবে। তখন আমাদের সে ধরনের ডিভাইস থাকবে, সবসময় বিদ্যুৎ থাকবে, তখন আমাদের ওইভাবে ইউজটা হবে। এবং আমাদের জেনারেশন ক্যাপাসিটি হতে হবে 60,000 মেগাওয়াট। আরেকটা আহ, সু- আহ, আহ, আমাদের সুখবর হচ্ছে রিনিউয়েবল এনার্জি হতে হবে তার মধ্যে 5,700 মেগাওয়াট। তাহলে এখানেও আমাদের একটা জব সেক্টর ওপেন হবে। যেমন রিসেন্টলি বাংলাদেশের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট, যেটা তিস্তা সোলার লিমিটেড 200 মেগাওয়াটের, গাইবান্ধায় ইনস্টল হলো। তো মাত্র 200 মেগাওয়াট, আমরা সবগুলো যোগ করলে হয়তো 1,1200 হতে পারে। তো আমাদের 2041 সাল নাগাদ প্রায় 6,000 মেগাওয়াটের কাছাকাছি এটা যেতে হবে। তো আমাদের এস্টিমেটেড পপুলেশন তখন হচ্ছে 198 মিলিয়ন। 2041 সালে আমাদের বিদ্যুৎ সেক্টর অবস্থা দেখলেই বুঝতে পারি, তখন আমাদের জবের চাহিদা এমন হবে না যে আমাদের জব কমে গেছে, জব কিন্তু থাকবেই। সেটা আমরা কিভাবে গ্র্যাব করব? তো জব অপরচুনিটি অ্যাকচুয়ালি কোথায় আছে?
আমরা যদি দেখি আমাদের জব অপরচুনিটি, সরকারি চাকরি যেগুলোকে আমরা বলি বাংলাদেশে, পাওয়ার সেক্টরে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের দুইটা জায়গায় সরকারি চাকরি আছে। একটা হচ্ছে পিডিবি, আর একটা হচ্ছে বিআরইবি। পিডিবি এবং বিআরইবি হচ্ছে দুইটা সরকারি প্রতিষ্ঠান। আর কোম্পানিগুলোতে আমাদের চাকরির সুবিধা আছে। যদি আমরা জেনারেশন চিন্তা করি, এপিএসসিএল, আশুগঞ্জ, তারপরে ইজিসিবি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি, এনডব্লিউ, পিজিসিএল, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, আরপিসিএল, বিআর পাওয়ার। এই বিআর পাওয়ার হচ্ছে বিআরইবি আর পিডিবি কম্বাইন করে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এনপিসিবিএল, নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ। জেনারেশনে আমাদের এই সকল জায়গায় চাকরির সুবিধা আছে। ট্রান্সমিশন একমাত্র পিজিসিবি করে, পাবলিক লিমিটেড কোম্পানি, যেটাকে এখন নাম হচ্ছে পিজিবি। আর ডিস্ট্রিবিউশন আমাদের ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো। এবং এই ডিস্ট্রিবিউশনে পিডিবি এবং বিআরবি উভয় মিলে ডিস্ট্রিবিউট করে। আর জেনারেশনে শুধুমাত্র আমরা বললাম যে পিডিবি সকল পাওয়ার জেনারেট করে। পিডিবি একমাত্র প্রতিষ্ঠান যারা হচ্ছে জেনারেটও করে আবার ডিস্ট্রিবিউটও করে, আর বিআরবি শুধুমাত্র ডিস্ট্রিবিউট করে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার আমরা যদি দেখি, সামিট পাওয়ার, ওরিয়ন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, এসএলএম পাওয়ার বা এসএস পাওয়ার, অনেকগুলো প্রতিষ্ঠানে আমাদের চাকরির সুযোগ আছে। এর পাশাপাশি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি, এই সকল কোম্পানিতেও আমাদের চাকরির সুবিধা আছে। আচ্ছা, প্রিপারেশন গাইডলাইন সেগুলো দেখবো। তার আগে হচ্ছে মোটিভেশন, যে আমাদের স্যালারি কেমন হবে, এটা নিয়ে সবার একটু আগ্রহ থাকে। গভর্নমেন্ট যে এজেন্সি গুলো আছে যেমন পিডিবি, বিআরবি, এখানে আমাদের পোস্টের নাম থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং এটা হচ্ছে সরকারি নবম গ্রেড। সরকারি নবম গ্রেডে বেসিক পে হচ্ছে 2015 সালের স্কেল অনুযায়ী 22,000 টাকা বেসিক পে। তো স্টার্টিং এ দুইটা ইনক্রিমেন্ট পাওয়া যায়, এবং সবকিছু কম্বাইন করে পার মান্থ স্যালারি 35 থেকে 50,000 পর্যন্ত হয়। এবং ঈদে বোনাস থাকে, তারপরে নিউ ইয়ারে একটা বোনাস থাকে। তারপরে হচ্ছে কোম্পানিগুলোতে স্যালারি কেমন হয়। কোম্পানিগুলোতে বেসিকই হয় প্রায় 52,000, জেনারেশনে, ট্রান্সমিশনে 50, ডিস্ট্রিবিউশনে 51, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ বেসিক 62,400। এটা কিন্তু বেসিক। আর সবকিছু কাভারেজ করে স্যালারি পার মান্থ 75,000 থেকে প্রায় 95,000 পর্যন্ত হয় এই কোম্পানিগুলোতে। আর গভর্নমেন্টে একটু কম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্যালারির সংক্রান্ত আলোচনা। তো এখন এই জবগুলো আমরা কিভাবে পাবো? তো আমাদের এই চাকরির পরীক্ষাগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আহ, বুয়েটে অনুষ্ঠিত হয়ে থাকে। বুয়েট প্রশ্ন করে, অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান নিজেই প্রশ্ন করে, কিছু কিছু ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে। তো ম্যাক্সিমাম কেসেই বুয়েটেই আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের পরীক্ষাগুলো হয়ে থাকে। তো সেখানে আহ, যেই দুইটা মেইন টপিকের ভিত্তিতে প্রশ্ন করা হয়ে থাকে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট পার্ট, একটা নন ডিপার্টমেন্ট পার্ট, অথবা টেকনিক্যাল পার্ট, নন টেকনিক্যাল পার্ট। তো আমরা যদি নন টেকনিক্যাল পার্টটা দেখি, যেটা এখানে রেড মার্ক করা আছে, এখানে কি কি থাকে। এখানে কোয়ান্টিটিস, অ্যাপটিটিউড, অ্যানালাইটিক্যাল অর্থাৎ মানসিক দক্ষতা সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল রিলেটেড কিছু প্রবলেম থাকে। ম্যাথের কিছু প্রবলেম, আর কিছু হচ্ছে মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা মানে উচ্চতর চিন্তন দক্ষতা। এর পাশাপাশি বাংলাদেশ বিষয়াবলী, বাংলা গ্রামার, বাংলা সাহিত্য, ইংরেজি গ্রামার, এবং আমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই টপিক গুলো থেকেই নন ডিপার্টমেন্ট প্রশ্ন হয়ে থাকে। আর ডিপার্টমেন্টে আমরা কিন্তু অনেক কিছুই পড়াশোনা করি আমাদের ইউনিভার্সিটিতে বা এডুকেশনাল ইনস্টিটিউশন গুলোতে। সবগুলাকেই তেমন একটা এমফাসিস দিয়ে পরীক্ষায় আসতে দেখা যায় না। আহ, যেগুলো আমরা আসতে দেখি পরীক্ষায়, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস থেকে একটা প্রশ্ন মাস্ট থাকে, অ্যানালগ ইলেকট্রনিক্স থেকে থাকে, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, কমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম।
এরপরে সিগন্যাল এন্ড সিস্টেম, অর্থাৎ আমাদের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে সিগন্যাল এন্ড সিস্টেম থেকে প্রশ্ন থাকে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স আর অ্যানালগ ইলেকট্রনিক্স, এই দুইটা মিলে হয়তো যে কোনো একটা থাকে, দুইটা একসাথে আসতে দেখা যায় না। আর পাওয়ার ইলেকট্রনিক্স অনেক সময় আসে, অনেক সময় আসে না। অর্থাৎ আমি যদি একদম শর্টে বলি, আমাদের 6টা টপিক থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম, মেশিন, পাওয়ার সিস্টেম। এই 6টা পার্ট থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলা মোস্ট অফ দ্য কেস হচ্ছে ম্যাথমেটিক্যাল, মানে আমাদেরকে ম্যাথ সলভ করতে দেওয়া হয়। আর নন ডিপার্টমেন্ট পার্টটা মোস্ট অফ দ্য কেস হচ্ছে এমসিকিউ, 4টা অপশন থাকে, সঠিক উত্তরটা আমাদেরকে আনসার করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ মার্ক থাকে না, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ মার্ক দেখা যায়। এখন মার্ক ডিস্ট্রিবিউশন কেমন থাকে? ডিপার্টমেন্ট পার্টে আমাদের মার্ক থাকে 60 to 40 এর মধ্যে ভেরি করে, আবার নন ডিপার্টমেন্ট পার্টেও 60 to 40-তে ভেরি করে। অর্থাৎ ডিপার্টমেন্ট যদি 60 আসে, নন ডিপার্টমেন্ট আসে 40, ডিপার্টমেন্ট 40 আসে, নন ডিপার্টমেন্ট আসে 60। আবার অনেক সময় 50-50ও দেখা যায়। তো এই হচ্ছে আমাদের মেইন সিলেবাস। তো নন ডিপার্টমেন্ট পার্টে অ্যাকচুয়ালি কি পড়তে হয়? নন ডিপার্টমেন্ট পার্টের স্ট্যান্ডার্ড পড়াশোনা হচ্ছে বিসিএস প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক এবং বিসিএস রিলেটেড শর্ট প্রিপারেশন। বিসিএস এর প্রস্তুতির জন্য যে বইগুলো একদম বিস্তর ভাবে পড়াশোনা করা হয়, ওগুলো অত বিস্তারিত আমাদের লাগে না। মোটামুটি বেসিক একটা শর্ট প্রিপারেশন নিলেই নন ডিপার্টমেন্ট পার্টটা আমাদের কাভার হয়ে যায়। আর ডিপার্টমেন্ট পার্ট আমাদের একটু ইন ডেপথ পড়াশোনা করতে হয়। ডিপার্টমেন্টে আমাদের কি কি পড়তে হয়, তো এই সাজেশনটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা, বিগত বছরের প্রশ্ন, তারপর এক্সপার্টদেরও কিছু অপিনিয়ন নিয়ে। তো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিসে আমরা কোন কোন বইগুলো পড়তে পারি? যেমন প্রথম হচ্ছে চার্লস আলেকজান্ডারের বই ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস। ফিফথ এডিশনের চ্যাপ্টার গুলো যদি বলি, তাহলে 3 to 7 এবং 9 to 14, এই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আহ, আসতে দেখা যায়, অর্থাৎ এই রিলেটেড আর কি, এই টপিক গুলো রিলেটেড। তারপরে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, লিনিয়ার সার্কিট, এই রিলেটেড প্রশ্নগুলো আর রামাকান্ত গায়ক কর্ডের বই আমরা ফলো করতে পারি। এর পাশাপাশি যদি কারো প্রিপারেশনের সময় থাকে, সে ইলেকট্রিক্যাল সার্কিট 10th এডিশন নেলসন রিডেলের যে বই আছে, সেই বইটাও দেখতে পারে। এর পাশাপাশি এই সকল চ্যাপ্টারে যদি যেগুলো অন্তর্ভুক্ত থাকবে না, সেগুলো আমরা অন্যান্য সোর্স থেকে আমাদেরকে পড়াশোনা করতে হবে। যেমন ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলোর ইনডেপথ পড়াশোনা, ফার্স্ট অর্ডার সার্কিট, অপারেশন অ্যাম্প্লিফায়ার, এসি পাওয়ার অ্যানালাইসিস, থ্রি ফেজ সার্কিট, প্যারালাল রেজোনেন্স, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, বোর্ড প্লট টু ট্রান্সফার কার্ভ। তো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস থেকে এই টপিক গুলো দেখলেই মোটামুটি আহ, আমাদের ফুল সিলেবাসটা কভার হয়ে যায়। তারপর অ্যানালগ ইলেকট্রনিক্সে আমরা যদি সেদ্রা স্মিথের 7th এডিশনের বইয়ের টপিক গুলো বলি, তাহলে আমাদের এই চ্যাপ্টার গুলো পড়াশোনা করতে হবে। তার পাশাপাশি উম, সেদ্রা স্মিথ তো আমাদের প্রাইমারি টেক্সট বুক হিসেবে আমরা ধরতে পারি। এর পাশাপাশি অন্যান্য বই হিসেবে আমরা বয়েলিস্টের এবং ভিকে মেহতার ইলেকট্রনিক্স এর বইগুলোতেও দেখতে পারি। পাশাপাশি আমাদের আরো কি কি টপিক পড়তে হবে বিভিন্ন সোর্স থেকে: এক্সপোনেনশিয়াল ডায়োড ইকুয়েশন রিলেটেড প্রবলেম, বিভিন্ন থার্মাল কন্ডিশনে ডায়োডের অপারেশন, বিজেটি অপারেটিং মোড, মসফেট ডিভাইস, ট্রান্সফার কার্ভ এবং আউটপুট ওয়েবসাইট অফ ক্লিপার, ক্ল্যাম্পার এবং আদার ইলেকট্রনিক ডিভাইসেস। এই হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স এর সিলেবাস। মেশিন মেশিন থেকে আমাদের চ্যাপম্যান, থেরেজা, এই দুইটা বই থেকে আমাদের ম্যাথমেটিক্স বুঝে বুঝে প্র্যাকটিস করলে মোটামুটি কমন আসে। আহ, অর্থাৎ কনসেপ্টটা কমন আসে, বুঝে বুঝে করতে হবে। হুবহু যে ওখান থেকেই প্রশ্ন চলে আসবে এমন কিন্তু নাও হতে পারে। পাশাপাশি আমরা চার্লস হুবার্টের সেকেন্ড চ্যাপ্টার থিওরি এবং ম্যাথ দুইটাই সাজেস্ট করি। এর পাশাপাশি আমাদের ট্রান্সফরমারের পার ইউনিটের প্রবলেম,
ট্রান্সফরমারের রেগুলেশন, থ্রি ফেজ ট্রান্সমিশন লস, এফিসিয়েন্সি, ইম্পিডেন্স রিলেটেড প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো আমাদেরকে দেখতে হবে। আর পাওয়ার সিস্টেম যদি আমরা আলোচনা করি তাহলে এখানে হচ্ছে স্লাইডে দেখতে পাবো কোথাও ডাবল স্টার সিঙ্গেল স্টার করা আছে, অর্থাৎ ইম্পর্টেন্সের বেসিসে মার্ক আউট করা আর কি। যেগুলো ডাবল স্টার সেগুলো হচ্ছে একদম আগে পরে সবার আগেই প্রিপারেশন নিতে হবে। তো এখান থেকে আমাদের স্টিভেন জুনিয়রের বই, ভিকে মেহতা, নাগরাথ, এই তিনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই সকল চ্যাপ্টার আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা এই সিমিলার এই সকল চ্যাপ্টার গুলা আশফাক হোসেন এবং হাদিস সাদাত, এই দুজন রাইটার ওনাদের বইয়ে যে এই সকল চ্যাপ্টার ম্যাচ করবে ওখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। এর মধ্যে আমাদের আর কি কি টপিক দেখতে হবে: পার ইউনিট সিস্টেম, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফল্ট, সিকোয়েন্স নেটওয়ার্ক। সিকোয়েন্স নেটওয়ার্কটা খুবই ফ্রিকুয়েন্ট ইদানিং আসতে দেখা যায়। ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স, পাওয়ার ফ্লো অফ ট্রান্সমিশন লাইন ইত্যাদি। কমিউনিকেশন, কমিউনিকেশনের সিলেবাস একটু বড়, মানে কখন কোথা থেকে কি আসে এটা আসলে ক্যাচ করা খুবই টাফ আর কি, কোন বই থেকে বা কোন সিলেবাস থেকে কোথা থেকে আসলো, একটু জাম্প করে। তো কমিউনিকেশনে আমাদের একটু পড়াশোনা বেশি করতে হয়। তো বিপি লাথির বই থেকে আমরা ফোর্থ এডিশনের এই চ্যাপ্টার গুলো, তারপর সঞ্জয় শর্মা বই থেকে এই চ্যাপ্টার গুলো, এবং ফৌজানের বই থেকে এই চ্যাপ্টার গুলো ফার্স্ট প্রায়োরিটিতে আমাদেরকে দেখতে হবে। তারপর আমরা হাইকিনের বই থেকে 3, 4, 7 এবং টিডিএম এফডিএম রিলেটেড ব্লক ডায়াগ্রাম থিওরি এবং ম্যাথ গুলো, ইদানিং এই টিডিএম এফডিএম এর ম্যাথ খুব বেশি আসতে দেখা যাচ্ছে। পাশাপাশি অ্যাডভান্স ইলেকট্রনিক কমিউনিকেশনের পাস ব্যান্ড ট্রান্সমিশন রিলেটেড পড়াশোনা আমাদেরকে করতে হবে। তো কমিউনিকেশনের সিলেবাসটা একটু বড়, কারণ বললাম যে কমিউনিকেশনে জাম্প করে প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আসে, অনেক সময় ছোট একটা প্রুফও চলে আসে ম্যাথের পাশাপাশি। তারপর সেনিয়রের বই থেকে আমাদের অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ফাইবার অপটিক কমিউনিকেশন মেন বই থেকে দেখতে হবে, এবং ওয়্যারলেস কমিউনিকেশন র্যাপটের বই থেকে। এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট আর কি, যেগুলো আমাদের ফার্স্টে স্টার মার্ক করা ছিল, ওগুলো আমাদেরকে আগে শেষ করে তারপরে আহ, এইগুলোতে আসতে হবে। আচ্ছা, তো কন্ট্রোল সিস্টেম মোটামুটি প্রেডিক্ট করা যায় এবং সহজে আসে, আয়ত্তের ভিতরেই আসে। কমন আমরা যেসব বই ফলো করি সেগুলোর মধ্যে নরমান নিস, ফিফথ এডিশনের এই সকল চ্যাপ্টার এবং জেভিয়ারের এই সকল চ্যাপ্টার ফলো করলেই চলে আসে। এর পাশাপাশি আমাদের সিগন্যাল সিস্টেম থেকে পিরিয়ডিসিটি, এনার্জি এন্ড পাওয়ার সিগন্যাল শিফটিং, রোটেটিং এন্ড রিভার্সাল অপারেশন অফ সিটিএস ডিটিএস সিগন্যাল, সিম্পল টাইম ডোমেন টু ফ্রিকোয়েন্সি ডোমেন কনভার্সন, এগুলো থেকে আইডিয়া থাকলে ভালো। আর ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের মরিস ম্যানো এবং তোসি, এই দুইটা রাইটারের বই ফলো করলে আমাদের মোটামুটি চলে আসে কমন। আর পাওয়ার ইলেকট্রনিক্স ইদানিং আসতে দেখা যায় না, বাই চান্স আসতেও পারে। সেক্ষেত্রে আমরা রশিদ স্যারের বই থেকে ডিসি ডিসি কনভার্টার সার্কিট রিলেটেড প্রবলেম এবং ইনভার্টারের প্রবলেম সাজেস্ট করে থাকি। তো এক্সাম যে উইক, যে সপ্তাহে আমার পরীক্ষা হবে সেই সপ্তাহে আমি কি করব? তো আমি যখন প্রিপারেশন শুরু করব, তখন আমি আজকে থেকে শুরু করলাম, কালকে থেকে শুরু করলাম। আহ, আসলে পড়াশোনা এখানে যে আমরা যে সিলেবাসটা দেখলাম, এখানে মেইন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট পার্টে আমার প্রিপারেশন কেমন, কারণ ডিপার্টমেন্টের প্রশ্নগুলো এক এক সময় এক এক রকম আসে। আর আমরা যদি নন ডিপার্টমেন্ট পার্ট বলি, যেমন আহ, বাংলা দ্বিতীয়, বাংলা প্রথম, বা আমরা যেগুলো বাংলা গ্রামার, আন্তর্জাতিক বিষয়গুলি, সাম্প্রতিক বিষয়গুলি, এগুলো কিন্তু একই জিনিসই ঘুরে ঘুরে আসে, এবং এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। আমরা কয়েকবার পরে মেমোরাইজ করে জাস্ট এমসিকিউতে একটা মার্ক করবো। কিন্তু আমাদের বুঝে পড়ার বিষয়টা হচ্ছে কিন্তু ডিপার্টমেন্ট, এবং ভাইভাতেও ডিপার্টমেন্ট থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। তো সিলেবাসটা মোটামুটি প্রিসাইজ, এবং সিলেবাসটা এত বেশিও না। আর আমাদের নিয়োগের ক্ষেত্র অনেক বেশি। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, কেউ যদি প্রিপারেশন নিতে চায় যত দ্রুত সম্ভব তার প্রিপারেশন নিতে শুরু করা উচিত, মানে ডিলে না করে। সেক্ষেত্রে যত যত বেশি সময় পাবো আমার প্রিপারেশনটা তত ভালো হবে। এই প্রিপারেশন নিতে নিতে আমি কি করব? আমি পাশাপাশি একটা ফর্মুলা শিট তৈরি করব। আমি যখন ডিপার্টমেন্ট টেকনিক্যাল পার্টের ম্যাথ গুলো করবো, অনেক ফর্মুলা আমার সামনে আসবে, একটা ফর্মুলা শিট তৈরি করব।
তো পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি সেই ফর্মুলা শিটটাই দেখে যাব, কারণ এই হাজার হাজার ম্যাথ আমার দেখে যাওয়া সম্ভব হবে না পরীক্ষার সময়। ফর্মুলাগুলো দেখলেই তখন আমার মনে থাকবে। আর ফর্মুলাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ম্যাথের ভিত্তি। আমি যদি ফর্মুলাটা বুঝে নোট ডাউন করে প্র্যাকটিস করি, সেক্ষেত্রে ফর্মুলা শিটটাই আমাকে পরীক্ষার হলে খুব ভালো সাপোর্ট দিবে। এর পাশাপাশি আমি কিছু ম্যাথ দেখতে পারি যেগুলো হচ্ছে এক্সেপশনাল, গতানুগতিক নিয়মে এটা ফলো করছে না। ওগুলোর জন্য আমার আলাদা একটা নোট তৈরি করতে হবে, এবং পরীক্ষার আগে ওগুলোকে আলাদা করে একটু রিভাইজ করতে হবে। তারপর পরীক্ষার আগে আমাদের যে সাম্প্রতিক বিষয়গুলি, এগুলো তো প্রতিদিন ঘটছে, প্রতিদিন নিউজ তৈরি হচ্ছে। পরীক্ষার আগে এই সাম্প্রতিক বিষয়গুলি, লাস্ট 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, আর তারপরে লাস্ট 1 মাসের মধ্যে যে পরীক্ষাগুলো হলো ওখানে কি কি প্রশ্ন আসলো, এই প্রশ্নগুলো আমাদেরকে একটু দেখে যেতে হবে। এখান থেকে খুবই কমন আসে নন ডিপার্টমেন্ট পার্টে। তারপর সাপোজ আমার পিডিবিতে পরীক্ষা, তাহলে আমার পিডিবির ওয়েবসাইটে ঢুকে পিডিবির অ্যাবাউট আস সেকশনটা একটু দেখে যেতে হবে। যেমন পিডিবি কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রথম চেয়ারম্যানের নাম কি, এই জাতীয় প্রশ্নগুলো আসতে দেখা যায়। তো সাপোজ আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পরীক্ষা, তো আসতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রাথমিক খরচ কত, বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কত জেনারেশনের রিয়েক্টর ব্যবহার করে, কি টাইপের রিয়েক্টর, এগুলো আমাদের তাদের ওয়েবসাইটের অ্যাবাউট আস অপশনে গিয়ে একটু পড়াশোনা করলেই আমাদের অনেকগুলো ওই প্লান্ট রিলেটেড, ওই অর্গানাইজেশন রিলেটেড কিছু ভাইটাল ইনফরমেশন কমন পড়তেও পারে, এবং এগুলো আসেই। তার পাশাপাশি আহ, পড়ার সময় আমাদেরকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং এগুলো নোট ডাউন করতে হবে। যেমন আমি এখানে ইলেকট্রিক্যাল সার্কিটের একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। যেমন আমি যদি আলেকজান্ডারের বই থেকে সার্কিট পড়ি, তখন আমি দেখবো একটা ভোল্টেজ সোর্সের সিম্বল এরকম। সাপোজ এখানে দেওয়া আছে 10 ⁻20 ডিগ্রি ভোল্ট। আর বয়েল স্টেটের বইতে আমি দেখলাম যে ভোল্টেজের সিম্বলটা এরকম দেওয়া আছে, তখন দেওয়া আছে 10 ⁻20 ডিগ্রি ভোল্ট। তো দুইটা বইতে ভোল্টেজ সোর্সকে দুইভাবে ডিফাইন করে, এবং আলেকজান্ডারের বইতে এই যে ভ্যালুটা এখানে বলে এটাকে তারা ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে কনসিডার করে, যেটা ভোল্টেজের ম্যাক্সিমাম মান, এবং এসি, যেহেতু অ্যাঙ্গেল আছে অবশ্যই এসি। আচ্ছা। আর বয়েল স্টেটের বইতে তারা এইখানে যে ভ্যালুটা ইউজ করে অ্যাঙ্গেলের আগে, সেটা সরাসরি আরএমএস ভ্যালু ইউজ করে। আর আলেকজান্ডারে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। তো পরীক্ষায়, যেহেতু কম্পিটিটিভ এক্সাম, হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, খাতাগুলো ওইভাবে ফ্রিকোয়েন্ট কাটে। তো আমরা যখন পড়াশোনা করবো, আমাদের একটু খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত ভাবে দেখতে হবে, নাহলে অনেক সময় মনে হবে যে এই ম্যাথটা মনে হয় ভুল, এটা মনে হয় না, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারি। সাপোজ আমি যদি এই আলেকজান্ডারের বই থেকে আমাকে যদি বলে আরএমএস ভোল্টেজ বের করো, তাহলে আমাকে জাস্ট এই ম্যাক্সিমাম ভোল্টেজটাকে √2 দিয়ে ভাগ করলে আমি আরএমএস পেয়ে যাবো। কিন্তু বয়েল স্টেটের বইতে তারা তো সরাসরি আরএমএস দিয়েই করে। তো সেই ক্ষেত্রে আমার যে ভোল্টেজটা থাকবে সেটাই কিন্তু আরএমএস ভোল্টেজ। তো এই ধরনের ছোট ছোট বিষয়গুলা আমাদেরকে জাস্ট একটু সূক্ষ্মভাবে খেয়াল করে করে বইগুলো যখন আমরা একটা একটা পাস করে করে যাব, তখন আমাদের স্মৃতিতে বা নোটে এগুলোকে ক্যাপচার করে রাখতে হবে। তো পরীক্ষার হলে যাতে আমি ঘাবড়ে না যাই দেখে যে কোনটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। ভাইবার প্রিপারেশন, ভাইবার আমরা কিভাবে প্রিপারেশন নিব? ভাইবার প্রিপারেশন হচ্ছে কেউ যদি ভাইভাতে চান্স পায়, ডাক পায়, প্রথমে তো তাহলে বোঝা যাচ্ছে তার রিটেন অবশ্যই খুবই ভালো হয়েছে। আর ভাইবার জন্য হচ্ছে মোটামুটি আমরা যেই, প্রথম হচ্ছে যে এলাকায় আমার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, সেই সব এলাকা সম্বন্ধে খুব ভালো করে জানা, যে সেটা মুক্তিযুদ্ধকালীন কয় নম্বর সেক্টরে ছিল, প্রধান ফসল কি। নন টেক থেকে এই ধরনের কিছু প্রশ্ন করে, যে বিখ্যাত ব্যক্তিকে তোমার এলাকায়, তারপরে সংসদীয় আসন কয়টি, প্রধান নদী কি, প্রধান অর্থকরী ফসল কি, এই ধরনের কিছু প্রশ্ন করে থাকে। তো আমার নিজের এলাকা, নিজের সম্বন্ধে ইন ডিটেলস জেনে যাওয়া, এবং যেই প্রতিষ্ঠানে যাব সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘেটে একদম ইন ডিটেলস সবকিছু জেনে যাওয়া। পাশাপাশি আমি যখন পড়াশোনা করব, তখন আমি ম্যাথের পাশাপাশি এই বইগুলোতে একটু 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 থিওরিও দেখবো যতটা পারি। এতটা থিওরিতে ফোকাস করার দরকার নাই, কিন্তু যখন ম্যাথ করবো পাশাপাশি কিছু কিছু থিওরি আমাকে পড়তে হবে। সাপোজ আমি মেশিন পড়তেছি, ডিসি মেশিন। ডিসি মেশিনের আমাদের
ম্যাগনেটিক ফিল্ডের ধরনটা কেমন হয়, এটা আমাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারো। তো ম্যাথ পড়ার সময় একটু একটু করে থিওরিও যদি পড়ে রাখি, তাহলে ভাইবার সময় আলাদা করে আমাকে আবার বই ঘেটে থিওরি খুঁজতে হবে না। ভাইভাতে কিন্তু ম্যাথ করতে খুব কম দেয়, হয়তো কার বাঁকতে দেয় বা অথবা ছোট ছোট এরকম প্রশ্ন করে। তো এই ছিল আমার আজকের আলোচনা। তো ফাইনালি আমি আরেকটা জিনিস সাজেস্ট করব শেষ করার আগে। সেটা হচ্ছে তোমরা রিলেটেড বিভিন্ন এটা তো একটা লং একটা জার্নি, অনেক সময় তোমাদের ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে যে আমি হাল ছেড়ে দেবো, অনেক কঠিন, বিশাল প্রিপারেশন, হাজার হাজার ম্যাথ। তো এর ফলটাও কিন্তু মধুর। তো এবং এটা কঠিন কিছু না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটা কমিউনিটির সাথে তোমরা কানেক্ট থাকবা। সাপোজ আমরা 10 জন মিলে প্রিপারেশন নিচ্ছি, আমাদের একটা কমিউনিটি থাকবে। আহ, আমি একটা ম্যাথ পারলাম না, আরেকজনের কাছ থেকে হেল্প নিলাম। এই ধরনের মিউচুয়াল হেল্পের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে ফরওয়ার্ড হতে হবে। তো এই রিলেটেড আমি অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করেছি বেশ কিছুদিন। তো আমার সাথে প্রায় 10 থেকে 11 হাজার স্টুডেন্টের মতো বিভিন্ন গ্রুপে কানেক্ট আছে। তো আজকে তো এত কিছু আলোচনা করা সম্ভব না। আমি চেষ্টা করব এই স্লাইডের সাথে হয়তো তোমাদেরকে কিছু লিংক দিয়ে দিতে। সেগুলোতে তোমরা কানেক্ট হয়ে এরকম যারা এখন রানিং প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে কানেক্টেড থাকতে পারো, তোমার প্রবলেম গুলো সেখানে সলভ করতে পারো। তো ফাইনালি সবার জন্য শুভকামনা থাকবে, তোমাদের জার্নি অনেক সুন্দর হোক। এই বলে আমি আমার আজকের প্রেজেন্টেশন এখানে শেষ করছি। Thank you, Engineer Pranto sir, for your comprehensive and insightful presentation. I'm sure everyone here has gained valuable knowledge and strategies to help them prepare for government power sector exams. Now we'll be opening the floor for a Q&A session. Please feel free to ask any questions you may have about the presentation or related topics by typing them in the chat or asking them directly. আসসালামু আলাইকুম স্যার। Anyone? হ্যালো। আদাব স্যার। স্যার, হ্যাঁ, ডাব হলো। স্যার আমরা নন ডিপার্টমেন্টাল যে বইগুলা ওইগুলোর মধ্যে মানে বাজারে তো স্যার অনেক রকম বই আছে। ওইগুলা স্যার দেখলে মানে কোনটা ভালো স্যার ওই জিনিসটা তো মানে আইডেন্টিফাই করা খুব টাফ। মানে আপনি যদি একটা বই সাজেস্ট করতেন তাহলে স্যার মনে করেন আমাদের মানে এক ধাপ এগিয়ে যেতাম আর কি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এই আহ, আসলে তোমাদের অনেক ধরনের প্রশ্নই জাগবে, হয়তো এই মুহূর্তে হয়তো অনেকের প্রশ্ন আসছে না। আহ, হয়তো আরো বিভিন্ন প্রশ্ন আসতে পারে। সেগুলো তোমরা আমার সাথে ফার্দারও যোগাযোগ করতে পারো। আর নন ডিপার্টমেন্টের বই যদি বলি, নন ডিপার্টমেন্টের বই সবগুলাতেই একই ধরনের জিনিস বিভিন্নভাবে লেখা আর কি। সাপোজ মনে করো আহ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে, এটা এক এক বইয়ে হয়তো এক এক ভাবে ঘুরাই টুরাই লিখছে। তো এখানে তুমি তুমি চেষ্টা করবা যে যেগুলা বিসিএস প্রশ্ন ব্যাংক আছে, প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন, এই প্রশ্ন ব্যাংক গুলো আগে আয়ত্তে আনার জন্য। সাপোজ এখন পর্যন্ত যদি 45টা বিসিএস হয়ে থাকে, 45টা বিসিএস এর প্রশ্ন ব্যাংক যাতে আমি শেষ করে ফেলি। তারপরে হচ্ছে, এটা হচ্ছে শর্ট প্রিপারেশনের কথা। আর কেউ যদি আস্তে আস্তে একদম শুরু থেকে একটা লার্জ একটা প্রিপারেশন নিতে চায়, বুঝে বুঝে আগাবে, অনেক সময় আছে তার কাছে, তাহলে সেক্ষেত্রে যে ডাইজেস্ট গুলো আছে, উম, যেমন MP3 বইগুলো বলে, একদম ধরে ধরে লাইন বাই লাইন করে নন ডিপার্টমেন্ট পড়া, MP3 বইগুলো ফলো করতে পারো। এবং এই রিলেটেড আমার কিছু সাজেশন নন ডিপার্টমেন্ট আছে, যেহেতু সময় নেই আমি নন ডিপার্টমেন্টটা দেখাতে এখানে পারি নাই। তো আমি একটা লিঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, সাজেশন। আমার স্ক্রিনটাকে এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ এখানে, এটা অ্যাকচুয়ালি আমারই চ্যানেল, আমি এক সময় রান করতাম, এখন ওভাবে ইয়ে করা হয় না। এখানে এই জব রিলেটেড কিছু সাজেশন নন ডিপার্টমেন্ট রিলেটেড দেওয়া আছে আর কি। তুমি এখানে গিয়ে প্লেলিস্ট অপশনে গিয়ে আহ, এখানে কোথায় যেন আছে, এই যে জব এক্সাম সলিউশন,
এখানে তুমি, সরি, এই যে নন টেকনিক্যাল সাজেশন, এখান থেকে তুমি ওই যে যে তোমার যে প্রশ্নটা করলে, এটার উত্তর দিতে গেলে এখন আরো 20-30 মিনিট সময় লাগবে, যে বাংলা দ্বিতীয় কোন বই পড়বো, বাংলাদেশ অ্যাফেয়ার্স কোন বই পড়বো, এখান থেকে তুমি একটু দেখে নিতে পারো। ঠিক আছে? এর থ্যাংক ইউ পাশাপাশি স্যার। তুমি কিছু লাইভ প্রশ্নের সলিউশনও দেখে নিতে পারো, আমি এক সময় করে রেখেছিলাম এখানে। যেমন পিডিবির পরীক্ষা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পরীক্ষা, কেমন প্রশ্ন আসে, কতটুকু সময় থাকে, কি কি স্ট্র্যাটেজি ফলো করে দ্রুত সলভ করা যায়। এখানে প্লে লিস্টে গিয়ে এই যেগুলো রেড মার্ক পোস্টার করা আছে, এইগুলা দেখে একটু আনসার গুলো নিতে পারো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি যদি অ্যাসিস্ট্যান্টের সিলেবাসটা স্যার যদি আমি কমপ্লিট করি ভালো করে, তাহলে কি স্যার আমার সাব অ্যাসিস্ট্যান্টের জন্য কি স্যার অন্য ধাঁচের কোনো সিলেবাস কমপ্লিট করা লাগতেছে নাকি এটাতেই হয়ে যাইতেছে আমার? তুমি যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নবম গ্রেড এই পদের জন্য প্রিপারেশন নিয়ে নাও, আর তোমার যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে তোমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তুমি আরো এক ধাপ এগিয়ে গেলে অন্যদের চাইতে। তুমি এক ধাপ উপরে প্রিপারেশন নিলে তো তোমার আলাদা ধাঁচের আর কোনো কিছু পড়াশোনা নাই। ওখানে তোমার যেগুলো আসবে মোটামুটি কাছাকাছি। অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে তুমি যদি বুয়েট প্যাটার্নে প্রশ্ন দেখো, সেখানে তুমি দেখবে যে ডিপার্টমেন্ট পার্ট প্রায় কাছাকাছি। আমি বলবো 70 to 80% কমন ডিপার্টমেন্ট একই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 90% একই আসে। তো একই থ্যাংক ধরনের ইউ স্যার। প্রিপারেশন নিতে হবে। যেমন আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আগে হচ্ছে টেলিকমিউনিকেশনে ইজিয়ার প্রশ্ন আসতো এবং কন্ট্রোল সিস্টেম আসতো না। তো ইদানিং কন্ট্রোল সিস্টেমও আসা শুরু হয়েছে, এবং পাশাপাশি টেলিকমিউনিকেশনে মোটামুটি একটু কমপ্লেক্স প্রবলেম আসছে, যেগুলো অ্যাকচুয়ালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে বা বইগুলোতে কম্প্রিহেন্সিভ ভাবে ওভাবে নাই, কিন্তু সিলেবাসে থাকার কারণে এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের ওই কোয়েশ্চেন গুলো আসতে দেখা যাচ্ছে। বিশেষ করে কন্ট্রোল সিস্টেম রিসেন্ট আসছে। কন্ট্রোল সিস্টেম কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে ভাবে অন্তর্ভুক্ত নাই আর কি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম যে স্যার আমরা তো মানে আমি কারেন্টলি এখন বিএসসি চতুর্থ সেমিস্টার। ক্ষেত্রে আমরা লাস্ট যদি সেমিস্টার? আমি নিজে থেকে যদি অ্যাসিস্ট্যান্ট ফোর্থ সেমিস্টার, আচ্ছা তো জি স্যার আমি এখন যদি নিজে থেকে যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে চাই, তো সেক্ষেত্রে আস্তে আস্তে কিভাবে মানে আগাইতে পারি আচ্ছা, সামনের দিকে? নিজে থেকে প্রিপারেশন নেওয়া এটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ ডিসিশন। তো নিজে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য তোমার যে সাবজেক্ট গুলো তোমার ডিপার্টমেন্টে আস্তে আস্তে আসবে, এক সেমিস্টার পর সেমিস্টার, ওখান থেকে তুমি আমি যে সাবজেক্ট গুলো বললাম ওই রিলেটেড সকল সাবজেক্ট তোমাকে অবশ্যই এক্সটেন্সিভলি এবং হাইলি সেটাকে গুরুত্ব দিয়ে তোমাকে হ্যান্ডেল করতে হবে। এবং তুমি যে কোয়েশ্চেন ব্যাংক গুলো আছে আমাদের ইঞ্জিনিয়ার বা সাব জব প্রিপারেশনের, সেই কোয়েশ্চেন ব্যাংক গুলো কিনে নিতে পারো। তাহলে তুমি কি ধরনের প্রশ্ন আসে সেটা সম্বন্ধে আগেই ধারণা তোমার থাকলো। তুমি যখন পড়াশোনা করবে তখন দেখে নেবে যে এই টপিক থেকে অ্যাকচুয়ালি কি ধরনের প্রশ্ন আমাকে চাকরির পরীক্ষায় ফেস করতে হবে। এগুলো তুমি এখন থেকেই নোট করা শুরু করো, এখন থেকে এইভাবে আগাও। আর যেগুলো অলরেডি, যে সকল সেমিস্টার শেষ হয়ে গেল, যেগুলো পড়া হয় নাই বা জানতাম না, ওগুলো পাশাপাশি যতটা এগিয়ে নেওয়া যায়। আর নন ডিপার্টমেন্ট, ঠিক আছে স্যার, আসসালাম নন আলাইকুম। ডিপার্টমেন্ট একটা মানে লং প্রিপারেশন নেওয়াই ভালো। নন টেকনিক্যাল পার্টটা, যেমন বাংলা গ্রামার, এটা তো আজীবন একই রকমই থাকবে। ইংরেজি গ্রামার একই রকমই থাকবে, একই ধরনের প্রশ্নই আসবে। ম্যাথ একই রকমই আসবে, নন টেকনিক্যাল পার্ট। ওইটাও পাশাপাশি যতটা আগে নেওয়া যায় তত আমি এগিয়ে যাবো। আচ্ছা, আরেকজন বললো যে স্যার ভাইভাতে থিসিস কোনো এফেক্ট ফেলে কিনা। ভাইভাতে থিসিস থাকলে, থিসিস থেকে প্রশ্ন করে, এফেক্ট কোনো পড়ে না। এখানে তো আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি। আহ, আমাদের পাওয়ার সেক্টরের জবগুলা একদম ফেয়ার বলতে পারো, মানে সুপার ফেয়ার। তো এখানে ভাইভাতে তোমার সিজিপিএ যদি 3 এর এবভ হয় তাহলে ওকে। কিছু কিছু প্রতিষ্ঠান 2.75 এর উপর পর্যন্ত অ্যালাউ করে, তবে খুবই রেয়ার।
আর 3 এর উপরে থাকলে তুমি সবগুলো প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমার সিজিপিএ কত, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ইম্প্যাক্ট ফেলবে না যদি তোমার রিটেন ভালো হয়। এবং তুমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছো আগে, এইটা এগুলোও কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না। তোমার রিটেন পরীক্ষা কেমন হলো, ভাইবা কেমন হলো। রিটেন যদি এক্সেসিভ ভালো হয়ে যায়, সাপোজ কেউ রিটেনে ফার্স্ট হলো, অন্যদের চেয়ে সে 6 মার্ক বেশি পেয়ে ফার্স্ট হলো, ভাইবা তার খারাপ হলেও তার জব হবে। ভাইভাতে 5 থেকে 10 মার্কের বেশি থাকে না। এই জন্য রিটেনটা খুব ইম্পর্টেন্ট। কোন ভার্সিটি, সিজিপিএ কত, এগুলো বেশি একটা ইম্প্যাক্ট থাকে না। কিছু কিছু ক্ষেত্রে থাকে, তাও খুবই সামান্য। যেমন পিডিবিতে সিজিপিএ থেকে 10 মার্ক কাউন্ট করে। তো এক্ষেত্রে তারা শুধু আমাদের অনার্সের সিজিপিএ না, তারা এসএসসির সিজিপিএ, জিপিএ, এইচএসসির জিপিএ এবং লাস্ট এডুকেশন ইনস্টিটিউটের জিপিএ সবকিছু সাম করে। তো সেখানে আমি দেখলাম 3.5 পেলেও যে মার্ক, আর 3.75 এর উপরে পেলেও যে মার্ক, খুবই কম পার্থক্য, মনে হয় 1 মার্কের পার্থক্য থাকে। তাহলে কেউ 3 পেলো বা 3.5 পেলো, বেশি একটা পিছিয়ে থাকবেন। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। Does anyone else have any more questions? আচ্ছা, অনেকে আমাকে মেসেজ দিচ্ছ, এটা হচ্ছে কন্টাক্ট লিংক। আচ্ছা ঠিক আছে, আমি অর্গানাইজারদেরকে কন্টাক্ট লিংক গুলো দিয়ে দিব। তোমরা তোমাদের ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলেও ইয়া করতে পারো। আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করব, তোমরা আজকে যারা আছো এখানে হয়তো অনেকে তোমরা পরিচিত দেখতে পাচ্ছ, পার্টিসিপেন্টে আছে, তোমরা নিজেরাই মিলে নিজেদের একটা গ্রুপ তৈরি করতে পারো। ঠিক আছে, সাপোজ তোমরা একটা গ্রুপ করলা, সেই গ্রুপে তোমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা সবাই একসাথে জব প্রিপারেশনের জন্য প্রিপারেশন শুরু করলাম। তো সেই, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের আপনি এই মানে প্রেজেন্টেশন স্লাইডটা যদি আমাদেরকে শেয়ার করতেন আমাদের সঙ্গে মানে ইয়াতে হ্যাঁ, গ্রুপে। আমি এটা শেয়ার করে দিব। তো একটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি বলবো যে সাপোজ, যেমন এই যে এইরকম তোমরা একটা উম, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? সাপোজ তোমরা মিলে এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলা, যে তোমরা যারা পড়াশোনা করছো, সাপোজ তোমরা 5 জন ব্যাচমেট, তোমার কি প্রবলেম এভাবে দিয়ে দাও, সেখানে অন্যরা সলভ করুক। এভাবে করে আস্তে 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 তোমাদের আহ প্রশ্নগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে এবং তোমাদের কাছেও ইজি হবে বিষয়টা। ঠিক আছে।